নবনী সিমলার কথা মতো সিভি জমা দিয়েছে SM ইন্টারন্যাশনাল কোম্পানিতে। সিমলা তাকে ওদের ওয়েবসাইটে ভ্যাকান্সি থেকে সিভি জমা দেওয়ার কথা বলেছিল। আরও কয়েক জায়গায় নবনী সিভি জমা দিয়ে রেখেছে, কিন্তু কোনো ডাক আসছে না। 28 তারিখ দুপুরে নবনী মেল পেল আজকে তার ইন্টারভিউ SM ইন্টারন্যাশনালে। দুরু বুকে নবনী রেডি হতে গেল। একটা আকাশি রঙের জামদানি শাড়ি পরে চুল খোপা করে নবনী পথে পা বাড়ালো। SM ইন্টারন্যাশনালে এসে নবনীর গলা শুকিয়ে কাঠ হয়ে গেল। 7, 8, 9 তলা নিয়ে এদের অফিস। এত সুন্দর ডেকোরেশন করা দেখেই নবনীর মনে হলো এখানে চাকরি পাওয়া অসম্ভব। ওয়েটিং রুমে মোট 25 জন ক্যান্ডিডেট অপেক্ষা করছে তাদের ডাক পড়ার। নবনী দেখলো সবাই ভীষণ সিরিয়াস হয়ে বসে আছে। মুখের দিকে তাকিয়ে বোঝা যাচ্ছে এরা কতটা কনফিডেন্ট। নবনী কান্না পেল এসব দেখে। তার নিজেকে মনে হলো সবচেয়ে অপদার্থ। নবনীর সামনে চেয়ারে বসে থাকা মেয়েটার হঠাৎ করে বুকে ব্যথা শুরু হলো। ওইদিকে ইন্টারভিউয়ের জন্য নাম ডাকা শুরু হয়েছে। মেয়েটাকে সাহায্য করার জন্য কেউ এগিয়ে আসছে না। নবনী বসে থাকতে পারলো না। এত ট্যালেন্ট ক্যান্ডিডেটের জন্য সে চাকরি পাবে না তা বুঝে গেছে নবনী। উঠে গিয়ে মেয়েটাকে ধরে রেস্ট রুমে নিয়ে গেল। মেয়েটা হাঁপাতে হাঁপাতে বলল, আমার ব্যাগে ইনহেলার আছে আপু, তবে শেষ ওটা। বাইরে থেকে আমাকে একটা ইনহেলার এনে দিন প্লিজ, আমার ভীষণ কষ্ট হচ্ছে। মেয়েটার অবস্থা দেখে নবনী ভীষণ খারাপ লাগলো। ছুটতে বের হয়ে অফিস থেকে তারপর লিফটের জন্য গিয়ে দেখলো লিফটের নিচে। নবনী আর দাঁড়ালো না, সিঁড়ি ভেঙে নিচে নামলো। বাইরে কোনো ফার্মেসি নেই। নবনী 10 মিনিটের মতো হাঁটার পর একটা ফার্মেসি পেল। দ্রুত একটা ইনহেলার নিয়ে আবারও ছুটে আসলো অফিসের দিকে। আর এসে দেখে লিফট উপরে 17 তলায়। নবনী আর 1 সেকেন্ড সময় দাঁড়িয়ে থেকে নষ্ট করতে চায় না। হাঁপাতে হাঁপাতে উপরে উঠতে গেল। 7 তলায় আসতে নবনীর পা যেন অবশ হয়ে গেল। মনে জোর সঞ্চয় করে নবনী রেস্টরুমেও গেল। গিয়ে দেখে মেয়েটা এখনও ছটপট করছে। নবনী ইনহেলার দিতে 3 পাপ নিল মেয়েটা। কিছুক্ষণ পর মেয়েটা সুস্থ হলো। নবনীর যেন ঘাম দিয়ে জ্বর ছেড়ে গেল। মেয়েটাকে নিয়ে ওয়েটিং রুমে আসতে দেখে এখনও ইন্টারভিউ চলছে। নবনী এসে দাঁড়াতে না দাঁড়াতে নবনী ডাকা হলো। ইউনুস পরে নবনী ভেতরে গেল। শফিক আহমেদ একা বসে আছেন কেবিনে। তার সামনে একটা ল্যাপটপ। নবনী গিয়ে সালাম দিতে তিনি বসতে বললেন। ধন্যবাদ জানিয়ে নবনী বসলো। শফিক আহমেদ নবনীকে কুশলাদি জিজ্ঞাসা করে বলল, শুধু একটাই প্রশ্ন করব, IQ টেস্ট। প্রচলিত একটা প্রশ্ন, সবাই জানে, তবুও জিজ্ঞাসা করছি। বাংলায় কোন শব্দটিকে আমরা ভুল লিখি? নবনী এই প্রশ্নের উত্তর জানে। ব্যাংকে আবেদন করার পর পড়েছিল। মিষ্টি হেসে বলল, ভুল শব্দটা। শফিক আহমেদ বলল, এবার আপনি যেতে পারেন। একে একে সবার ইন্টারভিউ নেওয়া হলো। সবাই বসে অপেক্ষা করতে লাগলো ফলাফল জানার জন্য। কিছুক্ষণ পরে কোম্পানির HRS জানালো নবনীকে কোম্পানি সিলেক্ট করেছে কোম্পানি। নবনী অবাক হলো। একটা প্রশ্নের উত্তর দিয়ে সে কিভাবে সিলেক্ট হলো বুঝতে পারছে না। বুঝতে পারলো একটু পরে যখন প্রজেক্টের একটা ভিডিও প্লে করা হলো। সেখানে নবনী দেখলো একটু আগে যে ওই মেয়েটাকে হেল্প করার জন্য যা যা করেছে সব কিছুর ভিডিও। শফিক আহমেদ এসে বলল, এই মেয়েটা আমাদের অফিসে জব করে। এটা ছিল আমাদের জন্য মেইন টাস্ক। শুধু কাজ জানলে চলবে না, মানবিক গুণ থাকতে হবে। আমার কাছে মানবিক গুণের কদর একটু বেশি। আপনারা এতজন মানুষ বসেছিলেন, কেউ একবারও তাকালেন না মেয়েটার দিকে, অথচ এই মেয়েটা অচেনা একটা মেয়ের জন্য এত কিছু করেছে। আমার ছেলের পিএ হিসাবে আমি মানুষ চেয়েছি, আপনাদের মতো স্বার্থান্বেষী নয়। ধন্যবাদ সবাইকে। নবনীর জয়েনিং লেটার দেওয়া হলো। আগামী মাসের 1 তারিখে নবনীর জয়েনিং। এক বিশ্বাসে আনন্দ নিয়ে নবনী বাসার দিকে পা বাড়ালো। নিতু সকালে ঘুম থেকে উঠলো। নামাজের পর তাহেরা বেগমকে চা বানিয়ে দিয়ে আসলো। তাহেরা বেগম পেছন থেকে ডেকে বলল, প্রতিদিন বাইরের খাবার ভালো লাগে না, আজকে থেকে বাসায় রান্না করবে। ফ্রিজে গরুর মাংস আছে, দেখো। মাংস নামিয়ে রান্না বসাও। লুবনার জন্য ইলিশ ভাজা করবে আর পাতলা ডাল। নিতু জি আচ্ছা বলে চলে গেল। সেদিনের পর থেকে নিতু চেষ্টা করছে সব কিছু মেনে নিতে। সে আসল দেখতে চায় সমস্যাটা কার, তার নিজের নাকি এদের। সে নিজেই কি এদের সবাইকে ভিলেন ভাবছে, নাকি এরা সত্যি ভিলেন? কয়েকটা দিন ধরে এটা খুঁটিয়ে দেখতে গিয়ে নিতু দেখলো এরা কেউ তাকে পছন্দ করে না। সবার মনোভাব যেন নিতু এই বাসায় কাজ করতে এসেছে, এছাড়া নিতুর সাথে তাদের সম্পর্ক নেই। মাংসের পুটলি বেসিনে ভিজিয়ে ভাতের পানি চাপিয়ে দিল চুলায়। অন্য চুলায় ডাল বসালো। ভাতের জন্য চাল ধুয়ে মাংসের জন্য মশলা রেডি করতে লাগলো। পেঁয়াজ কেটে ফ্রিজে গিয়ে চেক করে আদা রসুন বাটা আছে কিনা। কোথাও আদা রসুন বাটা না পেয়ে নিজে আদা রসুন কেটে নিল। তারপর তাহেরা বেগমকে জিজ্ঞাসা করলো, মা বাসায় ব্লান্ডার আছে? তাহেরা বেগম মুখে প্লাস্টিক হাসি ঝুলিয়ে বলে, আছে, কি করবে? নিতে বলল, আদা রসুন ব্লেন্ড করে নিব মাংসের জন্য। তাহেরা আতকে উঠলো, না না, তা হবে না। আদা রসুন জিরা সব মশলা শিলপাটায় বেটে নিবে। ব্লান্ডার করা মশলার তরকারি স্বাদ পাওয়া যায় না, আমার ওসব পছন্দ না। নিতু চলে গেল। দিশা দরজার সামনে গিয়ে ডাকতে লাগলো দিশাকে। দিশা বিছানায় শুয়ে ফেসবুক ক্রল করছে। নিতুর ডাক শুনে দিশা বিরক্ত হয়ে দরজা খুলছে। ভুরু কুচকে জিজ্ঞাসা করলো, কী হয়েছে?
নিতু চুলে খোপা করতে করতে বলল, রান্নাঘরে আসো, আমাকে মশলা বেটে দিবে। রান্না শেষ করে আমাকে অফিস যেতে হবে। দিশার মনে হলো তাকে কেউ সপ্তম আকাশ থেকে মাটিতে ফেলে দিল। অবাক হয়ে বলল, কি বললে তুমি? আমি মশলা বাটবো? আমার দিকে তাকাও, তুমি আমার স্কিন দেখেছো? গ্লাস স্কিন আমার। আমার হাত পা দেখো, ম্যানিকিউর পেডিকিউর করা। এসব বুয়ার কাজ করলে এসব ঠিক থাকবে আমার? আমার দিকে তাকিয়ে কি তুমি এইটুকু বুঝতে পারছো না? সবাই শ্বশুরবাড়িতে কাজ করতে আসে না, কেউ কেউ রাজত্ব করতে আসে। নিতু হতভম্ব হয়ে বলল, রূপের বড়াই দেখাচ্ছ তুমি আমাকে? তোমার মতো পার্লারে গিয়ে শুয়ে থাকি না বলে কি কোন দিকে পচে গেছে আমার? নাকি তুমি মনে করো তুমি মিস ওয়ার্ল্ড? যার মিস ওয়ার্ল্ড হয়েছে নাকি খোঁজ নিয়ে দেখো, তারা নিজে কাজ নিজে করে। আর তাছাড়া আমি তোমার স্কিন কেয়ার রুটিন জানতে চাইনি। তোমার গ্লাস স্কিন ধুয়ে তুমি তোমার শাশুড়ি আর ননদকে নিয়ে পানি খাও। রান্নাঘরে কাজ বাকি আছে, আমার সাথে কাজ করতে আসো। দিশা অগ্নিশর্মা হয়ে তাহেরা বেগমকে ডাকতে লাগলেন। তাহেরা বেগম দিশার ডাক শুনে ছুটে এলেন। দিশা শাশুড়িকে দেখে বলতে লাগলেন, আপনার বাসায় যদি আমাকে কাজ করে খেতে হবে তবে বলে দিবেন, আমি আমার বাবার বাসায় চলে যাব। তাহেরা বেগম বললেন, তোমাকে কে কাজ করতে বলছে? নিতু বলল, আমি বলেছি। আমাকে মশলা বেটে দিতে বলছি ওকে। কেন, কোনো অপরাধ হয়েছে নাকি? তাহেরা বেগম কিছুটা তেতে উঠল। নিতুকে বলল, সামান্য একটু মশলা বাটবে তাও পাচ্ছ না, এর জন্য অন্য কারো হেল্প লাগে? দিশা এসব করছে না কখনোই যে এসব করবে এখন, ওসব পারে না। 9টার সময় দিশাকে 2টো ডিম সিদ্ধ করে দিবে, সাথে কাজু বাদাম আর ব্ল্যাক কফি দিবে, ভুলে যেও না এটা। আজ আবার নিতু অনেক কিছু বলতে গিয়েও নিজেকে কন্ট্রোল করলো। শাশুড়ির সাথে তর্ক করবে না। দাঁত দিয়ে ঠোঁট কামড়ে ধরে নিজের রুমে গেল। তামিম ঘুমিয়েছিল। তামিমকে টেনে ঘুম থেকে তুললো। ঘুম ঘুম চোখে তামিম জিজ্ঞাসা করলো, কী হয়েছে? নিতু কথা না বলে তামিমকে রান্নাঘরের দিকে টেনে নিয়ে গেল। তারপর হাতে মশলার বাটি ধরিয়ে দিয়ে বলল, আমাকে মশলা এসব বেটে দিবে এক্ষুনি। যদি না পারো তবে রান্না করো। এই যে ডাল চুলায় ডাল রান্না করবে, মাছ ভাজবে, আমি মশলা বেটে দিচ্ছি, কোনটা করবে ভেবে বলো। তামিম রেগে হতে গিয়ে পারল না। নিতুর দিকে তাকিয়ে বুঝতে পারলো নিতু ভীষণ রেগে আছে। এখন তামিম উল্টোপাল্টা কিছু করলে হিতে বিপরীত হবে সব কাজ। নিতু নাক কপাল মুছছে, পিঠের ব্লাউজ ঘামে ভিজে গেছে। বিনুনি করার নিতুকে ভীষণ মায়াবী লাগছে। তামিম তাকিয়ে রইল নিতুর দিকে। কিছুক্ষণ তাকিয়ে থাকার পর তামিম বুঝতে পারলো সে নিতুকে না, নিতুর মধ্যে নবনীকে খুঁজছে, নবনীকে দেখছে। ভালো করে তাকিয়ে দেখলো, না, নিতুর মুখে কোনো ঘাম নেই, পরনে থ্রি-পিস, চুলে খোপা করা বিনুনি নেই। তামিমের ভীষণ কষ্ট হলো। নবনীর এই রূপ তো সে প্রতিদিন দেখতো, তবে কেন এরকম মুগ্ধ নয়নে তাকায়নি নবনীর দিকে? কি ক্ষতি হতো যদি একদিন ঘেমে ভিজে যাও মুখখানা ঘাম মুছে দিত নিজের হাতে, অথবা আদর করে নবনীর লম্বা চুলগুলো বেনুনি থেকে মুক্ত করে দিত? আজ কেন বুকের ভিতর এরকম হাহাকার? নবনীর জন্য কেন বুকে এত কাঁপন অনুভব করছে? হায় নবনী, সে তো সোনার হরিণ, তাকে কি আর ফিরে পাওয়া যাবে? দেওয়ালের ওপাশে থেকেও সে আজ ভীষণ পর। নিতে বলল, এরকম ধ্যান করতে হবে না আমার দিকে তাকিয়ে, মশলা বেটে দাও আমাকে। আজ খুব খারাপ হবে নয়তো। তোমার মাকে আমি কিছু বলবো না, তুমি রাগ হবে, তবে তোমাকে আমি ছাড়বো না আজ। দুনিয়ার সব মানুষ মশলা ব্লেন্ড করে নেয়, তোমার মায়ের তাতে আবার নখরা দেখা দিয়েছে। বেশ ভালো কথা। আমি নিতু, আমি এক চুল দেওয়ার আমার রক্ত নেই, অন্যায় সহ্য করার মানুষ আমি নই। এই কয়েকদিন বহুত সহ্য করেছিলাম। তা আমি বুঝতে পারলো আজ আর রক্ষা নেই তার। বাধ্য হয়ে নোড়া তুলে নিল তার হাতে। তারপর আদা বাটতে লাগলো। কিন্তু কিভাবে বাটবে সে মশলা? এগুলো পিষতে তো পারছে না। নোড়ার এক মাথা দিয়ে আঘাত করে থেতলে নিল আদা রসুন। নিতু দেখে কিছু বলল না, যেভাবে পারুক করুক। একটু আদা আর রসুন থেতলাতে তামিমের বুক ধরপড় করতে লাগলো। তারপর জিরে বাটার পালা। তামিম যতই নোড়ার মাথা দিয়ে থেতলাতে চায়, পারে না। বুঝতে পারলো তামিম এগুলো বাটতে হবে, উপায় নেই। দুই হাতে নোড়ার দুই দিকে পাশ ধরে তামিম যতই বাটতে চায় কিছুই পারে না। একটু পেস্ট হয় তো তার সাথে অনেকটা গোটা জিরে নোড়ার ওপাশে চলে যায়। 30 মিনিট জিরের সাথে যুদ্ধ করার পর তামিম যেই পেস্ট করলো, জিরার হাতে তার নিজের হাসি পেল। হাত দিয়ে ধরতেই বোঝা যায় এখনও জিরা আস্তই রয়ে গেছে। এটুকু করে তামিম দেখতে পেল হাতের তালুতে ফোসকা পড়ে গেছে, 2 হাত লাল হয়ে গেছে। তামিমের মন খারাপ হয়ে গেল ভীষণভাবে। নবনীত সবসময় দেখতো রান্নাঘরে বসে বাক্স ভর্তি করে মশলা বাটত। কখনো তো তামিম বুঝতে চায়নি নবনীর কষ্ট হচ্ছে কিনা। কোনো দিন একবারও তো হাত দিয়ে দেখেনি নবনীর। মশলা বাটতে তো কষ্ট তামিমের ধারণা ছিল না। অথচ নবনী হাসি মুখে সব কাজ করত। আজ বড় আফসোস হলো তামিমের। নবনী যদি একটু প্রতিবাদ করতো কি ক্ষতি হতো? এভাবে নয়তো নবনীকে হারাতো না তামিমার। তাহেরা বেগম রান্নাঘরের সামনে এসে দেখলেন তার ছেলে বসে বসে মশলা বাটছেন। চমকে উঠলেন তাহেরা বেগম। দৌড়ে এসে ছেলেকে বললেন, এসব কি করছিস তুই এখানে? তোকে কে বলছে এসব কাজ করতে? এসব মেয়েদের কাজ, তুই
করতে গেলি কেন? নিতুর পক্ষে আর চুপ থাকা সম্ভব হলো না। মাথার রক্ত উঠে গেল নিতুর। নিতু মাছ ভেজে মাংস বসালো রান্নার জন্য। তারপর মাংস কষতে গিয়ে পিছন ফিরে বলল, আমি বলছি মা, আমার স্বামীকে আমাকে মশলা বেটে দিতে, স্ত্রীর কাছে সাহায্য করা তো রসুলের সুন্নত। আপনার পুত্রবধূকে দিয়ে কিছু করানো যাবে না, তার স্কিন নষ্ট হয়ে যাবে বলে। বাসায় গ্লাস নেই, তাই সবাই ওর গ্লাস স্কিনে চেহারা দেখে। ওই গ্লাস স্কিনে দাগ পড়লে তো আপনাদের গায়ে সেই দাগ লেগে যাবে। আপনার মেয়ে তো রাজকন্যা, আপনি তো মা রাজমাতা। আমি নিরীহ রাঁধুনি, কী আর করবো বলেন? কাজে হেল্প করার জন্য আমার স্বামীকে ছাড়া কাউকে পেলাম না পাশে। আমার কাজে হেল্পও হবে, আমার স্বামীর সুন্নত পালন করা হবে। তাহেরা বেগম তেড়ে গেলেন নিতুরকে থাপ্পড় দিতে। তার আগে নিতু হাত চেপে ধরে ফেললো। মুচকি হেসে নিতু বলল, ডোমেস্টিক ভায়োলেন্স এখন আর চলে না মা, জানেন না? সরকার দেশে পারিবারিক সংহিতা আইন 2010 সালে প্রণয়ন করেছে। 2013 সালে এই আইনটি বিধিমালা প্রণয়ন হয়। এই মামলা করে দিলে এই দেশ আর দেখাতে পারবেন না। এজন্য আমার খুব খরচ হবে না। অসহায় দরিদ্রর জন্য সরকারের আইনগত সহায়তার সংস্থা আছে প্রতিটি ইউনিয়নে। এরা বিনামূল্যে আমাকে আইনজীবী নিয়োগ করে দিবে মা। ভাববেন না এই মামলা অন্য সব মামলার মতো ঘুরবে শুধু দীর্ঘদিন। আপনার জন্য মামলা করলে আপনার নামে নোটিশ জারি 60 দিনের মধ্যে এই মামলা নিষ্পত্তি হয়ে যাবে। তাই ভবিষ্যতে ভুলেও হাত উঠাতে আসবেন না আমার গায়ে। তাহেরা বেগম বিস্ফোরিত নয়নে তাকিয়ে রইলেন ছেলের দিকে। ছেলে কিছু বলবে না এই আশায়, কিন্তু তামিম কিছুই বলল না। এসব দেখতে দেখতে তামিম বিরক্ত হয়ে গেছে। নিজে তো কিছু বলতে পারে না, তাই হঠাৎ করে তামিমের মনে হলো নিতু দয়া করছে, ঠিক বলছে। একটু ভয় পাওয়া উচিত মায়ের। সবাইকে নবনী ভাবলে তো চলবে না। কিছু না বললে তামিম তাই চলে গেল। দিশা 9টার সময় ডাইনিং টেবিলে এসে বলল, আমার নাস্তা কই? তাহেরা বেগম মুখ ফুলিয়ে বসে রইল। নিতু রান্নাঘর থেকে বলল, নিজের নাস্তা নিজে বানিয়ে নাও। নিজের হাতে পায়ের যত্ন যেভাবে নাও, ভুলে যাও না অন্যেরও হাত পা আছে। সেও তার এসব নিয়ে উদ্বিগ্ন। কাজ করলে যদি তোমার ত্বকের ক্ষতি হয় তো আমার হয়। আমি তো আর নিজের ত্বকের ক্ষতি করে তোমার জন্য খাবার বানাতে পারি না। দিশা হতভম্ব হয়ে তাকিয়ে রইল তাহেরা বেগমের দিকে। তাহেরা বেগম নিজেও থম মেরে বসে আছে। সকালে সবাই ভাত খেতে বসলো। আজ মাংস খেতে গিয়ে তাহেরা বেগম চমকে গেল। দাঁতের নিচে সব আস্ত মশলা এসে পড়েছে। সবচেয়ে ভয়াবহ হলো জিরে পেস্ট হয়নি। স্বাদের মাংস কেমন বাজে লাগছে। তামিম ডাল আর ভাজা দিয়ে খেয়ে উঠল। নিতু খেলো না। তাড়াতাড়ি রেডি হয়ে অফিসের জন্য বের হলো তামিমের সাথে। তাহেরা বেগম রাগে পুরো শরীর জ্বলছে। কি করবেন কিছুই মাথায় আসছে না তার। রাগে জ্বলছে নিজের চুল নিজে টানতে লাগলো। কিছু বলতে চেয়েও বলতে পারলেন না, কেননা আজ মাসের 29 তারিখ। 1 তারিখে তামিম বেতন পাবে। সেই হিসাবে নিতুও 1 তারিখ বেতন পায়। তামিম বেতনের 50,000 আর নিতু 25,000 টাকা। স্বপ্নে তাহেরা বেগম আপাতত নিজের রাগ সামলে নিল। বাসায় ফিরে নবনী বাবাকে গিয়ে শক্ত করে জড়িয়ে ধরল। হাসিম আলী মেয়ের আনন্দের কারণ বুঝতে পারলেন না। নবনী বাবাকে জড়িয়ে ধরে বললেন, বাবা আমার চাকরিটা হয়ে গেছে বাবা, 1 তারিখ থেকে জয়েনিং। আমার কেমন স্বপ্নের মতো লাগছে বাবা। হাসিম আলীর চোখ ভিজে এলো। 2 হাতে তুলে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করলেন তিনি। তারপর মেয়েকে বললেন, এখানে হোটেল কোথায় আছে মা? আমি মিষ্টি কিনে আনুম, সবাইকে আমি মিষ্টি খাওয়াবো। আজ যে আমার আনন্দের দিন। নবনী নিজের বাবাকে নিয়ে বের হলো মিষ্টির দোকানে। বাসায় ফিরল 10 কেজি মিষ্টি নিয়ে। রাবেয়া বেগম মাংস নামিয়ে ভিজিয়ে আজকে বিরিয়ানি করার জন্য। মেয়েটা যে কী পরিমাণ প্যারেশানিতে ছিল তা বুঝেন। আজ সবাই মিলে না হয় একটু ভালো খাবার খাবে। নবনী আজ বাবাকে সাথে করে নিয়ে গেল সবার বাসায় মিষ্টি দিতে। অনেক দিন ধরে নবনীর মাথায় এই চিন্তা ঘুরছে। যাদের কাছে তাহেরা বেগম তার বাবাকে গ্রামের বাড়ির কাজের লোক বলে পরিচয় দিয়েছিল, তাদের সবার কাছে গিয়ে নবনী আজ বলবে উনি আমার বাবা। সবার বাসায় গিয়ে নবনী বৃষ্টি দিয়ে এলো, শুধু তামিমদের বাসা ছাড়া। সবাই মিলে জলপেশ আড্ডা দিল। সাব্বির 2টা টিউশনি খুঁজে নিয়ে এসে 1 তারিখ থেকে শুরু করবে পড়ানো। হাসিম আলী ছলছল চোখে নিজের সন্তানদের দিকে তাকালেন। কে বলে তিনি গরিব? যার এরকম সোনার টুকরো সন্তান আছে সে কিভাবে গরিব হতে পারে? তিনি তো সবার চেয়ে ধনী। রাবেয়া বেগম বললেন, কাঁথাটা সেলাইকরণ শেষ রে মা, আরেকটা কাঁথা গাঁথুনি করে দিস আমারে, আমি সেলাই করুম। এইখানে তো করার মতো তেমন কোনো কাম নেই। কাঁথাটা সেলাই করলে তাও নিজের সময় কাটে। নবনী অবাক হলো। এত তাড়াতাড়ি রাবেয়া বেগম কাঁথা সেলাই করে ফেললো, তা তার ধারণাই ছিল না। দুপুরে খাবার পর 3 বোন মিলে মায়ের সাথে আরেকটা কাঁথার বেশ তৈরি করে দিল। নবনী কাঁথার ফুল এঁকে দিল। নবনীর মনে একটা সুপ্ত ইচ্ছা, একসময় চাকরি বাদ দিয়ে ব্যবসার মাধ্যমে নিজের আলাদা একটা পরিচয় গড়ে তোলার। তা যদি বেশি দেশীয় পণ্য দিয়ে হয় তবে খারাপ কি? মেঘের যেন কিছুতেই দেরি সহ্য হচ্ছে না। চাকরি কার হলো তা জানার জন্য মেঘ কৌতূহলে মরে যাচ্ছে যেন। বাবাকে জিজ্ঞাসা করতে তিনি বললেন, জয়েন করলে দেখবে কে পেয়েছে চাকরিটা। এখন নাম বলে কি তুমি তাকে চিনবে? মেঘ মুখ ভেঙচিকে দিয়ে চলে গেল। শফিক আহমেদ হাসলেন। মেঘ গিয়ে কোম্পানির HR-একে জিজ্ঞাসা করলেন, কে হচ্ছে পিএ? HR বললেন, স্যার নবনী নামের একজন। মেঘের অবিশ্বাস লাগলো নবনী নাম শুনে। আবারও জিজ্ঞাসা করলো, তাই? আবারও শুনলেন নবনী।
মেঘ আবারও জিজ্ঞাসা করলো, আবারও নবনীর নাম শুনলো। আনন্দে মেঘ এইচআরকে জড়িয়ে ধরলো। তারপর সোজা সিমলাকে কল দিল। সিমলা জানতোই। সিমলা ভীষণ আনন্দিত হলো। মেঘ বলল, কাল চলে আসিস নীরকে নিয়ে, তোকে একটা স্পেশাল ট্রিট দিব রে আপা। সিমলা বলল, এভাবে আমি ট্রিট নিব না, যেদিন নবনীকে জয় করতে পারবি সেদিন আমি ট্রিট নিব। মেঘ আচ্ছা বলে ফোন রেখে দিল। এরপর বাবাকে কল দিল। শফিক আহমেদ অফিসে ছিল। ছেলের কল পেয়ে অবাক হলেন কিছুটা। রিসিভ করতে মেঘ বলল, হ্যালো, মেঘালয় স্পিকিং। জনাব শফিক আহমেদ, আপনার কাছে এই অধমের বিনীত আবেদন, অতি শীঘ্রই আমার জননীর সাথে আলাপ করে আমার বিয়ের ব্যবস্থা করা হোক। পাত্রী আমি পছন্দ করে রেখেছি। পাত্রী পছন্দ করা নিয়ে আপনাদের কোনো হয়রানির মুখোমুখি আমি করতে চাই না। তাই আপনাদের সুবিধার কথা ভেবে চিন্তা করে নিজেই ঠিক করে রেখেছে পাত্রী। অতি শীঘ্রই আমি বিয়ে করে সংসারী হতে চাই। আপনার বাধ্যগত পুত্র মেঘালয়। শফিক আহমেদ ছেলের কথা শুনে জোরে হেসে ফেললেন। তারপর পিয়নকে ডেকে বলেন, মিষ্টি নিয়ে এসে আমাকে একেবারে গুনে গুনে 5টা মিষ্টি দিবে আর অফিসের সবাইকে মিষ্টি খাওয়াবে। আজকে আমি কোনো নিয়ম মানব না। পিয়ন টাকা নিয়ে চলে গেল। কিছুক্ষণ পর মিষ্টি এলো। সবার ডেস্কে মিষ্টি পাঠিয়ে দেওয়া হলো। শফিক আহমেদ নিজের বাড়িতে কল দিল। খোশমেজাজে স্ত্রীর সাথে আজ কথা বলা শুরু করলেন। শফিক সাহেবের স্ত্রী মাসুমা শেখ নেইলে পালিশ করে দিচ্ছেন। কাজের মেয়ে রুমা তার কানে ফোন ধরলেন। মাসুমা স্বামীকে ঝাড়ি মেরে বললেন, কল দেওয়ার আর সময় পেলে না? নখে একটু নেল পালিশ দিচ্ছি, তার মধ্যে কল দিয়ে বিরক্ত করছো। বলি, তোমার কি আর কোনো কাজ নেই? সময় অসময়ে বাসায় কল দিয়ে রং ঢং করা ছাড়া। শফিক আহমেদ ভাব নিয়ে বলেন, দূর ফাউলি মহিলা, শোনো তুমি, তোমার সাথে মধুর সুরে কথা বলার জন্য আমি কল দেইনি। এবার থেকে তোমার সাথে কথা বলবো করলার রস মুখে নিয়ে, সব কথা তিতা বেরোবে। মাসুমা ধমক দিল, দূর হাদারাম, করলা আমার প্রিয় সবজি, বরং তোমার অপ্রিয়। ওটা তুমি পারবে না। একটা কথা যদি ঠিকমতো বলতে পারতে। শফিক আহমেদ দমে গিয়ে পূর্ণ উদ্যম নিয়ে বলো, চুপ, একদম চুপ। আমি তিতা খাওয়া অভ্যাস করবো। দরকার হলে নিমের রস মুখে দিয়ে তোমার সাথে কথা বলবো, যাতে আমার কথা এত বেশি তিতা হয় যে তুমি চিনির বস্তায় লুকিয়ে রক্ষা পাবে না। আর আসল কথা শোনো, আমার পরিবারে নতুন সদস্য আছে। অল্প কিছুদিনের মধ্যে আমি দাদা হয়ে যাব আর তুমি মাসুমা গ্রেড আউট হয়ে যাবে। মেঘ অলরেডি পাত্রী পছন্দ করে ফেলেছে। আমাকে বলেছে পাত্রীর সব ডিটেলস। তবে তোমাকে কড়াকড়িভাবে নিষেধ করেছে কোনোভাবে যাতে তোমার কাছে এসব সিক্রেট ফাঁস না করি। আমার ছেলে তো, বুঝলে না, তোমার কাছে সব শেয়ার করতে। তাই মাসুমা বেগম কল কেটে দিল। তারপর নেল পালিশ ফেলে দিয়ে ছেলেকে কল দিল। নাকের জল চোখের জল মিশিয়ে বলল, আমি তো তোর কেউ না। না, মাকে এখন আর ভালো লাগে না। বাবাই এখন সব। বিয়ের পর্যন্ত চলে গেলি, বাপ বেটা পাত্রী দেখে ফেললি, অথচ আমি জানলাম না। এদেশের সরকার রোহিঙ্গাদের আরও বেশি দাম দেয়। তোরা বাপ ছেলে মেয়ে আমাকে এই দাম দিস না। আমি আজ রোহিঙ্গা ক্যাম্পে চলে যাব। আমার শেষ ঠিকানা তো ওদের সাথে, আমি বুঝে গেছি। মেঘ বুঝতে পারলো না মায়ের এসব হাবিজাবি কথার মানে। মায়ের কথা শেষ হতে জিজ্ঞাসা করলো, কি বলছো তুমি এসব মা? আমার মাথা ঢুকছে না কিছু। মাসুমা বেগম নাক পরিষ্কার করে বললেন, এখন তো কিছুই বুঝবি না, বুঝতে হবে না। আমি আজই যাচ্ছি রোহিঙ্গা ক্যাম্পে। শুনে রাখ আমার এক কথা, তোর বাপে তোকে নিয়ে কোথায় গিয়ে পাত্রী দেখে আসছে, আজকে আমিও তোর জন্য পাত্রী দেখতে যাব। আমাকে যদি বাসায় দেখতে চাস তবে আমার পছন্দের পাত্রীকে বিয়ে করতে হবে। তোর বাপের কাছে আমি কিছুই হারাতে পারবো না। না হলে আমি সত্যি রোহিঙ্গাদের সাথে গিয়ে থাকবো। মেঘকে কিছু বলার সুযোগ না দিয়ে কল কেটে দিল। তারপর কল দিলেন সিমলাকে। সিমলা কল ধরতে শুনতে পেল মামি কাঁদছে। সিমলা হাসি চেপে বলল, হ্যাঁ মামি বলেন, মামা কি করছে? মাসুমা গাড়িতে বসতে বসতে বলল, আমি বাসা ছেড়ে চলে যাচ্ছি রে, তোর বাসায় আসছি। সোজা তো রোহিঙ্গাদের ক্যাম্পে যাওয়া সম্ভব নয়। আগে তোর সাথে বিষয়টা আলোচনা করব, তুই বলবি আমার ভুল কোথায়। তোর মামা মেঘ আর মেঘলা কাউকে আমার দরকার নেই। এরা কেউ আমার আপন নয় রে মা। তোর মামা নাকি মেঘের বিয়ের তারিখ ফিক্সড করে ফেলেছে আমাকে না জানিয়ে। আমি কি ঘরে থাকা সোফা যে আমার সাথে একবার আলোচনা করতে পারলো না? তুই বল মা, তোর বিবেচনা কি বলে? সিমলা হাসি চেপে বলল, মামার দোষ সব। মাসুমা বেগম ফিসফিস করে বললেন, আমি সব বুঝতে পেরেছি, বুঝলি, তোর মামা আসলে তার সেই প্রাক্তন প্রেমিকের খপ্পরে পড়েছে। চিনিসিস তো কোন মেয়ে? আরে ওই মেয়ে যার বিয়ে হওয়া যাওয়ায় তোর মামা সারা রাত ভাঙা রেডিও বুকে ঝুলিয়ে বাগানে বসে গান শুনেছে, মশাদের গান শিখেছে। এই জন্য এখন আর আমার সাথে কথা বলতে চায় না। আমাকে কি বলছে জানিস তুই? শুনলে তুই স্ট্রোক করবি। এই জন্য এখন ফোনে বলা যাবে না, তোর বাসায় এসে বলতে হবে। নয়তো আবার স্ট্রোক করে পড়ে থাকলে খালি বাসায় কে তোকে ডাক্তারের কাছে নিয়ে যাবে। সিমলা হাসতে হাসতে সবাই গড়াগড়ি খেলো। সিমলা জানে মাম্মির স্বভাবের কথা, সবসময় মামার দোষ খুঁজবে মাসুমা বেগম। তার সব কথা শেষ কথা হয় শফিক আহমেদের প্রাক্তন প্রেমিকা। মামা যদি তিল মারে, মামি সেটাকে তাল নয় তরমুজ বানিয়ে ফেলে। শফিক আহমেদের 2 ছেলে মেয়ে, মেঘার মেঘলা আবার বাবর সাপোর্টার। এই মাসুমা বেগম কিছুই হলেই সিমলার কাছে ছুটে যান। নবনী কল দিয়ে সিমলাকে জানালো তার চাকরি হবার কথা। সিমলা অনুরোধ করে বলল, একবার তার বাসায় আসতে। মাসুমা বেগম আরও 5 মিনিট পর নবনী এলো। আজ
আসার জন্য নীরের জন্য এক বাক্স চকলেট নিয়ে এলো। ভেতরে প্রবেশ করতে অচেনা এক মহিলার সোফায় সাথে বসে থাকতে দেখে নবনী কিছুটা বিব্রত হলো। তারপর সালাম দিল দুজনে উদ্দেশ্য করে। মাসুমা বেগম সব অভিযোগ ভুলে গিয়ে নবনীর দিকে তাকিয়ে রইল। তারপর হঠাৎ করে তার গলার সুর পাল্টে গেল। মিষ্টি সুরে বলল, তোমার নাম কি মা? শিমলা বলল, ওর নাম নবনী। মাসুমা বেগম বিরক্ত হয়ে বলল, তোকে জিজ্ঞাসা করি? শিমলা চুপ করে রইল। নবনী আবার জিজ্ঞাসা করলো, কোথায় থাকো তুমি মা? নবনী বলল, তার বাসা কোথায়? মাসুমা বেগম হেসে বলল, মাশাআল্লাহ, তুমি দেখতে যেমন সুন্দরী, তোমার গলার স্বরও তেমন মিষ্টি। আমারও একটা ছেলে একটা মেয়ে আছে। কি আর বলবো, নিজের ঘরের কথা কাউকে বলতে নেই, তবুও তোমাকে বলছি, তুমি তো আপন মানুষ। তোমার গলা তো নয় ফাটা বাদ, যেন কথা বললে আর মাইক ব্যবহার করা লাগে না। আমার মেয়ে দুদিন দেখলে গানের আওয়াজ রয়েছে। ওমা, তারপর থেকে বাসার আশেপাশে গাছে বাগানে কোনো পাখি বসে না। আমার ছেলে যখন বাথরুমে গিয়ে হেরে গলায় গান গায়, দাবি করে, তখন আশেপাশে সকল বিল্ডিংয়ের মানুষ কানে তুলো দিয়ে রাখে। এরকম অবস্থা আমার বাসার। নবনী না হেসে আর পারল না। মাসুমা বেগম বললেন, বিশ্বাস করবে না তো জানি। এই তো একটু পর শিমলামা আসবে, সেই হবে সাক্ষী। নবনী ইশারা করে শিমলাকে বলল, যা বলে যাও, উনি ওরকম। নবনী মনে হলো উনি মানুষটা অসম্ভব ভালো, মনে কিছু নেই। মাসুমা বেগম মনে মনে ঠিক করলেন, এই মেয়েকে তিনি পুত্রবধূ বানাবেন। শফিক আহমেদের পছন্দ করা মেয়েকে কিছুতেই তিনি মেনে নেবেন না। আজকে নবনীর অফিসের প্রথম দিন। সকাল থেকে নবনীকে নার্ভাস। সকালে কিছুই খেতে পারলো না এই নার্ভাসনেসের জন্য। বুকের ভেতরটা কেমন টিপ টিপ করছে। নবনী বের হলো বেবি পিঙ্ক কালারের একটা সুতির থ্রি পিস পরে। বেবি পিঙ্ক কালারের ওপর সাদা সুতার কাজ করা, হাতে রেশমি চুড়ি, চোখে হালকা কাজল, ঠোঁটে মেলিন দিল। লম্বা চুলগুলো আজকেও বেনুনি করে নিল। আজ বহুদিন পর খুব যত্ন করে সেজেছে নবনী। সাজলে মন খারাপ, নার্ভাসনেস কিছুটা কমে নবনীর, কনফিডেন্স বাড়ে কিছুটা। হামিদুর রহমান দেওয়া ব্যাগটি নিয়ে বাবা মা দুজনকে সালাম করে নবনী বের হয়ে অফিসের জন্য। সারা পথ নবনীর শরীর ঠকঠক করে কাঁপছে। নবনী মনে মনে দোয়া ইউনুস পড়তে লাগলো। অফিসের সামনে আসতে নবনীর যেন প্রেশার লো হয়ে গেল, মাথা ঘুরতে লাগলো। আকাশে আজ ঝকঝকে নীল, রৌদ্রময় একটা দিন। রোদের তেজ নেই বললেই চলে, কেমন আরামদায়ক রোদ। নবনী ইচ্ছে করে এখানে দাঁড়িয়ে থাকতে, ভেতরে গেলে কি হবে সেটা ভেবে নবনী অস্থির হয়ে যাচ্ছে। কিভাবে কাজ করবে, কে হবে তার বস, এসব কিছুই তো জানে না সে। যদি কাজ করতে না পারে তখন কি হবে? সবার সামনে কি তাকে বকা দেওয়া হবে? এসব আজে বাজে কথা ভাবতে ভাবতে নবনী ঘামতে শুরু করলো। কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর বুঝতে পারলো না গিয়ে উপায় নেই, যেতে তো হবে তাকে, সুতরাং যা হবার হবে। নিজেকে সব বুঝিয়ে নবনী ভেতরে গেল। রিসেপশনের মেয়েটা নবনীকে দেখে এগিয়ে এলো। দুজনে হাই হেলো করে নবনীকে তার ডেস্ক দেখিয়ে দিল। নবনী ডেস্কের সামনের অফিসে বসা। 7-8 তলা মিলিয়ে পুরো অফিস আজ 45-50 জনের মতো লোক কাজ করে। 9 তলায় হচ্ছে হলরুম এবং ক্যান্টিন। নবনী রিসেপশনের মেয়েটাকে, যার নাম লিজা, সব দেখিয়ে দিল। নবনী সবচেয়ে বেশি ভালো লাগলো মেয়েদের জন্য রাখা রেস্টরুম। ওখানে কয়েকটা সিঙ্গেল বেড রাখা আছে। সবচেয়ে যেটা নবনীকে বেশি মুগ্ধ করলো তা হলো একপাশে একটা জার্কের উপর কয়েকটা ব্লেন্ডার, স্যানিটারি ন্যাপকিন, 4টা হট ওয়াটার ব্যাগ রাখা আছে। নবনী বুঝতে পারলো এরা যথেষ্ট মানবিক, নয়তো অফিসের স্টাফদের এসব প্রয়োজনীয় জিনিস রাখতো না। নবনী লিজাকে বলল, এই পদক্ষেপটা কি সত্যিই ভালো লাগছে? লিজা মুচকে এসে বলল, যিনি এই পদক্ষেপ নিচ্ছেন তিনি কিন্তু যথেষ্ট দারুণ ম্যাডাম। আপনাকে যে কতজন ঈর্ষা করবে আজ থেকে বুঝতে পারবেন। অফিসে প্রায় সব মেয়েদের এই কয়েকদিন ধরে দোয়া করছে স্যারের বিয়ে হওয়া যেন কোনো ছেলে হয়, এমনকি আমিও চেয়েছি। এটুকু বলে লিজা ফিক করে হেসে দিল। নবনী অবাক, এরা কি সুন্দর করে আবলিরভাবে এসব বলে যাচ্ছে। কাউকে ভালো লাগলেও তাও বলে দিচ্ছে, অথচ নবনী ওদের কথা ভেবে তার নিজের বুক কেঁপে উঠল ভয়ে। এত সাহস তার কখনো হবে না। নবনী তার টেক্সে গিয়ে বসতেই দেখলো সেই লোকটা এগিয়ে আসছে ভেতরের দিকে, যার সাথে নবনীর রাস্তায় দেখা হয়েছিল, যে নবনীর গায়ে রাস্তায় কাদা ছিটিয়ে দিয়েছিল গাড়ির সাথে। শিমলার বাসায় যে নবনীর সাথে গায়ে পড়ে আলাপ করতে এসেছিল। বিদ্যুতের গতিতে নবনী ডেস্কের নিচে লুকিয়ে গেল। নবনী ভেবেছিল লোকটা হয়তো এখানে কোনো কাজে এসেছে, তাই যাতে দেখা না হয়ে যায় তার জন্য লুকোতে গেল। নবনী অবাক করে দিয়ে মেঘ ডেস্কের পিছনে এসে নবনীর পাশে নিচে বসে ফিসফিস করে বলল, হ্যালো ম্যাডাম, ডেস্কের নিচে কী খুঁজছেন? বিড়ালের মতো নিচে লুকিয়ে বসে আছেন কেন? ভয় পেয়েছেন নাকি কোনো ইঁদুর খুঁজছেন? নবনীর হার্টবিট বেড়ে গেল। সাথে সাথে উঠতে গিয়ে ডেস্কের কোনায় একটা অনাকাঙ্ক্ষিত আঘাত লেগে গেল তার। মেঘ হাত বাড়িয়ে বলল, আমি মেঘালয় আহমেদ, মেঘ ম্যাডাম। আজ থেকে আমি আপনার স্যার, আর আপনি তো আমার আগের থেকে ম্যাডাম। নবনী ভুরু কুচকে তাকালো। মেঘ হেসে বলল, নীরের ম্যাডাম তো আমারও ম্যাডাম, তাই না? নবনীর ভীষণ রাগ হলো। এই লোক এরকম একটা উচ্চ পর্যায়ে থেকে এই পাড়ার ছেলেদের মতো করে কেমন ফ্ল্যাটিং করছে, অথচ অফিসের সব মেয়ে কিনা এর উপর ক্রাশ খেয়ে চিত হয়ে পড়ে আছে। মনে মনে নবনী মেয়েদের রুচিতে অন্তত বাজে ভাবে
কয়েকটা বকা দিল। অতি ভদ্র বলে কোনো গালি দিতে পারল না। তবে এটুকু বুঝে গেল নবনী এই লোকের আন্ডারে বেশি দিন কাজ করবে না। এরকম গায়ে পড়া স্বভাবের মানুষ নবনীর অপছন্দ। এরা সবার সাথে এরকম বিহেভ করে, চান্স পেলে এভাবে কথা বলে। খুব শীঘ্রই অন্যত্র সিভি জমা দেবে। নবনী ভাবতে পারেনি তার এই সিদ্ধান্ত কিছুক্ষণ পরে চেঞ্জ করে ফেলবে। মেঘ মুগ্ধ হয়ে তাকিয়ে রইল নবনের দিকে। বুকের ভেতর থেকে একটা চাপা ব্যথা যেন দেহের প্রতিটা শিরায় উপসারে ছড়িয়ে গেল। মেঘের মনে হলো এটাই যেন বাজিল বুকের সুখের মতো ব্যথা। মেঘ জিজ্ঞাসা করলো, কেমন আছেন? এখনও কি রেগে আছেন? নবনী কোনো কথার জবাব না দিয়ে নিচের দিকে তাকিয়ে দেখলো। নবনী থেকে কোনো জবাব না পেয়ে নবনীকে কিছু ডাটা এন্ট্রি করতে দিয়ে মেঘ চলে গেল নিজের কেবিনে। নবনীর মনে হলো এই কেবিনটা সামনে তার ডেস্ক না থাকলে হয়তো ভালো হতো, কেননা কাচের দেওয়ালে ওপাশে স্পষ্ট মেঘকে দেখা যাচ্ছে। মেঘও তাকে দেখছে। অন্য কোনো পাশ থেকে আর দেখা যাচ্ছে না। কেবিনের ভেতর দিক থেকে শুধু নবনীর জায়গা থেকে দেখা যায়। নবনী কাজের মধ্যে ডুবেছিল, কিন্তু হঠাৎ করে সারা শরীরে যেন শক লেগে গেল। সেই চেনা কণ্ঠস্বর শুনে নবনী চমকালো। তামিম দাঁড়িয়ে আছে হাতে কতগুলো ফাইল নিয়ে। নরম স্বরে নবনীকে এক্সকিউজ মি বলে ডাকছে তামিম। নবনী দেখতে পাবে এভাবে তা তামিমের ভাবনাতেও ছিল না। নবনী মাথা তুলে তামিমের হাত থেকে সবগুলো ফাইল নিয়ে ছিটকে পড়ল। বিস্মরিত দৃষ্টিতে তামিমের তাকিয়ে রইল নবনীর দিকে। নবনীর ফর্সা মুখখানা ফ্যাকাশে হয়ে গেল তামিমকে দেখে। কেউ কোনো কথা বলতে পারছে না। কেবিনের ভেতর থেকে এমন জোড়া শিকারী সমস্ত ঘটনার নজরবন্দি করছে, কেউ তা টের পেল না। তামিম নিজেকে সামলে নিল তামিমের আগে, কিন্তু কথা বলতে গিয়ে টের পেলেও গলা দিয়ে শব্দ বেরোচ্ছে না। নবনী অনেক কষ্টে নিচের দিকে তাকিয়ে বলল, কিছু বলবেন? তামিম তাকিয়ে রইল নবনীর দিকে। আজ নবনীকে ভীষণ সুন্দর লাগছে। তামিমের মনে হলো বিচ্ছেদের পর নবনী যেন আরও বেশি সুন্দর হয়ে গেছে। ওপাশ থেকে মেঘের তখন ভীষণ রাগ হচ্ছে তামিমকে এভাবে নবনীর দিকে তাকিয়ে দেখে। সবগুলো ফাইল হাতে তুলে নিয়ে তামিম আড়ষ্ট হয়ে বলল, স্যারের কিছু সাইন লাগবে এই ডকুমেন্টসে। নবনী কিছু না বলে কাজে মন দিল। তামিম ফাইল রেখে চলে গেল এক আকাশ বিস্ময় নিয়ে। সেই মুহূর্তে নবনী সিদ্ধান্ত নিল সে এই অফিসেই কাজ করবে, অবশ্যই করবে। নবনী নিজের কাজ অর্ধেক সমাপ্ত করে ফাইলগুলো নিয়ে মেঘের ক্যাবিনে গেল। মেঘ চেয়ারে হেলান দিয়ে শুয়ে আছে। নিজের উপর তার নিজের ভীষণ রাগ লাগছে। নবনী তামিমের দিকে এভাবে তাকাতে দেখে তার বুকে এরকম জ্বালা অনুভব করছে কেন। নবনী দরজার সামনে দাঁড়িয়ে জিজ্ঞাসা করলো, আসবো স্যার? মেঘের বুকের সকল জ্বালা মুহূর্তে বিলীন হয়ে গেল। নবনীর গলার স্বর মুহূর্তে সব ক্ষোভ চলে গেল। নবনী ফাইলগুলি টেবিলে রেখে বলল, এগুলোতে আপনার সাইন লাগবে। মেঘ নরম স্বরে বলল, আর কখনো আমার কেবিনে আসার সময় অনুমতি চাইবে না। নবনী কথা না বাড়িয়ে চলে গেল। মেঘ মাথা চেপে ধরে ভাবতে লাগলো, এই লৌহ মানবের মুখ থেকে কোনো কথা বের হয় না। লাঞ্চ আওয়ারে নবনী চলে গেলে ক্যান্টিনে। এখানে লাঞ্চ ফ্রি, কোম্পানির খরচে সবাই খায়। নবনী গিয়ে একটা চেয়ারে বসলে। আশেপাশে সব চেয়ারে সবাই বসে গেছে। হই হুল্লোড় কথাবার্তায় ক্যান্টিন মেতে উঠছে। নবনীর সামনের চেয়ারটা খালি। সবাই নিজের বন্ধুবান্ধব নিয়ে খেতে বসছে। নবনী নিজের জন্য একটা সবজি খিচুড়ি নিল। তার থেকে কিছুটা দূরে তামিম বসেছে নিতুকে নিয়ে। নিতু তামিমের সাথে কথা বলতে বলতে খাচ্ছে। তামিম সেদিকে মনোযোগ না দিয়ে নবনীর দিকে তাকিয়ে আছে। মেঘ আজ ক্যান্টিনে উঠে এলো খাবার খেতে। প্রতিদিন তার লাঞ্চ তার কেবিনে দিয়ে আসা হয়। সিসি ক্যামেরায় মেঘ এতক্ষণ ধরে লক্ষ্য করছিল তামিমের আচরণ কিছুটা অদ্ভুত। নিজের ওয়াইফের সাথে কথা না বলে বারবার নবনীকে দেখছে। মেঘের প্রেমিক হৃদয়ে এই ব্যাপারটা মেনে নিতে পারল না। বিদ্রোহ জানিয়ে চলে এলো ক্যান্টিনে। মেঘ আস্তে আস্তে দেখতে পেল অফিসে 3জন মেয়ে নবনীকে ঘিরে দাঁড়িয়ে আছে, হাসাহাসি করছে। নবনী ভীষণ বিব্রত বোধ করলো। একে তো এদের মতো স্মার্ট না, তার উপর ওদের পোশাকের দিকে তাকালে বোঝা যায় এরা এ যুগের আধুনিকা মেয়ে। নির্বিঘ্নে নবনীকে বলছে, মেঘ স্যারের দিকে অন্য নজরে তাকাস না বোন, পাত্তা পাবি না। আরেকজন বলল, স্যারের রুচি এতটা খারাপ হয়নি, এরকম আনস্মার্ট কাউকে পাত্তা দিবে? আমরা এত চেষ্টা করেও পারছি না, বাদ দে। নবনী কিছুক্ষণ চুপচাপ শুনল, তারপর মুচকে এসে বলল, এক্সকিউজ মি, এখানেই আমি কাজ করতে এসেছি। আপনার সবার মতো ধনীর দুলালি আমি তেমন কেউ না। আমি গ্রাম থেকে উঠে আসা একজন সাধারণ মেয়ে, যার একমাত্র ধ্যান ধারণা নিজের ফ্যামিলি ফিন্যান্সিং সাপোর্ট দেওয়া। এসব পটানোর কাজ আমার জন্য আসেনি। বেটার আপনার ট্রাই করেন। লাক ভালো হলে যে লটারিতে জিতে যাবেন। আমাকে আমার মতো কাজ করতে দেন। মেঘ এসে পিছনে দাঁড়িয়ে সব শুনল। তারপর গম্ভীর স্বরে বলল, এক্সকিউজ মি, এখানে এত ভিড় কেন? মেঘের গম্ভীর কণ্ঠ শুনে সবাই নিমেষে হাওয়া হয়ে গেল। মেঘ নিজের জন্য খাবার নিয়ে এসে নবনীর সামনে ধপ করে বসে পড়ল। নবনী খাবারের 12টা বেজে গেল। মেঘ দিতে হাত দিয়ে খেতে চলল। নবনী খাওয়া বাদ দিয়ে উঠে চলে গেল। মেঘ কিছুই বুঝতে পারছে না এই মেয়ে তাকে এভাবে ইগনোর করার কারণ কি। কী এমন অপরাধ করেছে সে? নবনী পেটে ক্ষুধা নিয়ে চলে গেল। সকালে কিছু না খেয়ে আসায় ভীষণ ক্ষুধা পেয়েছে তার। যাবার সময় একটা পানির বোতল নিয়ে চলে গেল। আর শুধু পানি খাবে। মেঘ হতাশ হয়ে ক্যান্টিনে বসে রইল। তারপর একজন ওয়েটারকে ডাক দিয়ে নবনীর জন্য খাবার পাঠিয়ে দিল ওর ডেস্কে। নবনী খাবার শেষ না হওয়া পর্যন্ত মেঘ আর নিচে গেল না। বুঝতে
বুঝতে পারল ও শুধু লৌহ মানবী নয়, সাথে আরও আছে স্টিল পাথর সব মানবী। একে পাওয়ার জন্য মেঘ কঠিন তপস্যা করতে হবে। বিকেলে সবার সাথে ফোনে মেসেজ এলো স্যালারি। নিতু তামিমের কাছে বলে বাবার বাসায় গেল। যাবার পথে স্যালারি তুলে বাবার বাসায় গিয়ে বাবাকে 20,000 টাকা দিয়ে এলো। নিজের জন্য 5,000 টাকা রাখলো। তারপর বাসার দিকে চলে গেল বাবা মায়ের থেকে বিদায় নিয়ে। তামিমের বাসায় গিয়ে স্যালারির 50,000 টাকা মায়ের হাতে তুলে দিল। নিজের অ্যাকাউন্টে 10,000 টাকা জমা রাখলো নিজের জন্য। তাহেরা বেগম জিজ্ঞাসা করলো, নিতু কই? তামিম বলল, ওর বাবার বাসায় গিয়েছে, চলে আসবে এক্ষুনি। আর কথা না বাড়িয়ে তামিম নিজের রুমে চলে গেল। কিছুক্ষণ পর কি অগ্নিকাণ্ড ঘটবে তা তামিম ঘুণাক্ষরও টের পেল না। তুমি অন্য কারোর সাথে বেঁধে ঘর, পর্ব 6।